হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ডিয়ার নাথান একটি হাই স্কুল লাভ স্টোরি। এই স্টোরির দুজন প্রধান চরিত্র হচ্ছে সালমা অ্যান্ড নাথান। সালমা খুবই ভদ্র এবং শান্ত প্রকৃতির মেয়ে, প্লাস সে পড়াশোনাতেও অনেক ভালো। অপরদিকে নাথান ছেলেটা সবসময় মারামারি, ঝগড়া এসব নিয়েই থাকে। এক কথায় সে সালমার থেকে সম্পূর্ণ অপোজিট পারসন। তার কারণে স্কুলের টিচাররা সবসময় বিরক্ত থাকতো। তবে নাথান ছেলেটা অনেক পাজি হলেও সে স্কুলের কোনো মেয়েকে পাত্তা দেয় না। তার অ্যাটিটিউডটি আলাদা। তবে এক বিচিত্র কারণে সে স্কুলের সবচেয়ে ভালো মেয়ে সালমার প্রেমে পড়ে। তবে সে সালমাকে পছন্দ করলেও সালমা তাকে পছন্দ করতো না। এখান থেকেই গল্পে আসতে শুরু করে নতুন নতুন টুইস্ট, যা কখনো কখনো আপনাকে হাসাবে, আবার কখনো কখনো কাঁদাবে। এবং এই মুভির গল্পের গাঁথনিটা এত সুন্দর যা আপনাকে পুরো ভিডিওতে এনগেজ করে রাখবে, এক সেকেন্ডও বিরক্ত হতে দিবে না। তবে শেষ পর্যন্ত অনেক বাধা বিপত্তির সম্মুখীন হওয়ার পর ডিয়ার নাথান সিনেমার গল্পটা কোন দিকে যাবে এটা জানতে হলে আপনাকে দেখতে হবে আজকের পুরো ভিডিওটি। তো চলুন তাহলে শুরু করি, থাকুন ভিডিওর শেষ মুহূর্ত পর্যন্ত। তো মুভির শুরুতে আমরা সালমাকে দেখতে পাই। আজকে তার স্কুলের প্রথম দিন ছিল। আচ্ছা, আগে আপনাদের সালমার সম্পর্কে কিছু ধারণা দিচ্ছি। সালমা পড়ালেখায় অনেক ইন্টেলিজেন্ট, সে মানুষকে সাহায্য করতে ভালোবাসে, আর সে সবকিছুতে টাইম মেনটেন করে চলে, এবং সে অনেক ডিসিপ্লিন একটা মেয়ে। তো প্রথম দিন স্কুলে যাওয়ার টাইমে সে দেখতে পায় একজন অন্ধ মানুষ রাস্তা পার হতে পারছে না। সেই জন্য সেই অন্ধ মানুষকে সাহায্য করার জন্য তার কাছে দৌড়ে যায়। তারপর সালমা অন্ধ মানুষটিকে ভালোভাবে রাস্তা পার করে দেয়। সালমা অন্ধ মানুষটিকে রাস্তা পার করাতে গিয়ে তার স্কুলের প্রথম দিনই স্কুলে পৌঁছাতে দেরি হয়ে যায়। এরপর সে দৌড়ে এসে দেখে তার স্কুলের গেট লাগানো হয়ে গেছে আর স্কুলের অ্যাসেম্বলি শুরু হয়ে গিয়েছে ততক্ষণে। এটা দেখে তার মন অনেক খারাপ হয়ে যায়। তখন তার পেছন থেকে গল্পের প্রধান চরিত্র নাথান আসে। এই নাথান নামের ছেলেটা সালমার থেকে সম্পূর্ণ বিপরীত মেন্টালিটির একজন মানুষ। সালমা খুব ভদ্র আর শান্ত প্রকৃতির হলেও নাথান ছেলেটা অনেক দুষ্টু আর অনেক রাগী একটা ছেলে। আর এটাই ছিল সালমা এবং নাথানের প্রথম সাক্ষাৎ। স্কুলে ঢুকতে না পেরে সালমার মন খারাপ ছিল। নাথান সালমার মন খারাপ দেখে বলে, এত টেনশনের কি আছে, জাস্ট স্কুলই তো মিস হয়েছে, তোমার পিরিয়ড তো মিস হয়নি। এটা শুনে সালমা বিরক্ত হয়ে যায়, কারণ সালমা পিরিয়ড মিস হওয়ার মানে খুব ভালো করে জানে। সালমা তখন নাথানকে বেয়াদব বলে। তখন আমরা দেখতে পাই নাথানের কপাল থেকে রক্ত পড়ছে। আসলে নাথান তখন অন্য কোথাও থেকে মারামারি করে এসেছিল, এজন্য তার কপাল থেকে রক্ত পড়ছিল। সালমা এটা দেখে নাথানের কাছে গিয়ে তার কপালে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। এটা দেখে নাথান অনেকটা অবাক হয়ে যায়, কারণ সে সালমাকে অনেক বাজে কথা শোনালো, কিন্তু সালমা উল্টো তার কেয়ার করছে। কিন্তু নাথান এর জন্য সালমাকে থ্যাঙ্কস বলে না, কারণ নাথান কখনো কাউকে সরি বা থ্যাঙ্কস কিছু বলেনি। সে বদমেজাজি টাইপের ছেলে, তাই তার এসব বলার কোনো অভ্যাস নেই। কিন্তু এতে সালমারও কোনো মাথা ব্যথা নেই। তবে সালমা যেহেতু নাথানকে হেল্প করেছে, তাই নাথান সালমাকে স্কুলে ঢুকতে হেল্প করতে চায়, কিন্তু সালমা তাকে হেল্পের জন্য মানা করে দেয়। কিন্তু পরে সালমা ভাবে তার স্কুলের প্রথম দিন আজ, আর আজকে যদি স্কুল মিস হয় তাহলে ব্যাপারটা ভালো দেখায় না। পরে সালমা রাজি হয়ে যায় হেল্প নেওয়ার জন্য। নাথান সালমাকে স্কুলে ঢোকানোর জন্য একটা সিঁড়ি নিয়ে আসে, যাতে সালমা সিঁড়ি বেয়ে স্কুলে ঢুকতে পারে। এরপর সালমা সিঁড়ি বেয়ে উপরে ওঠে, তখন পেছনে তাকিয়ে সে দেখে নাথান চলে গেছে ততক্ষণে। এরপর সালমা স্কুলে চলে যায় আর প্রথম দিন স্কুলের ক্লাস করে। এরপর টিফিন ব্রেকে সালমা তার দুই বান্ধবী আফিফা এবং জেহমাকে আজকের পুরো কাহিনী বলে। তারা সালমাকে ছেলেটার নাম জিজ্ঞেস করে, কিন্তু সালমা বলে ছেলেটার নাম জিজ্ঞেস করার আগেই ছেলেটা চলে গেছে ওখান থেকে। সালমা, আফিফা আর জেহমা খেতে খেতে যখন কথা বলছিল, তখন এক স্টুডেন্ট এসে বলে স্কুলে কেউ মারামারি করছে। তারপর তারা সবাই মিলে মারামারির ওখানে যায়, আর এখানে দেখা যায় মারামারি আর কেউ না, নাথানই করছিল। সে একটা ছেলেকে অনেক মারছিল, কারণ ছেলেটা তার জুনিয়র একটা মেয়ের সাথে মিসবিহেভিয়ার করেছে। মানে সে একটা জুনিয়র মেয়েকে প্রপোজ করেছে, কিন্তু সেই মেয়েটি রাজি হয়নি, এজন্য সে তাকে প্রতিনিয়ত উত্ত্যক্ত করত। এজন্য নাথান ছেলেটিকে মারছিল। কিন্তু স্কুলে যেহেতু মারামারি করা উচিত না, এটা রুলসের বাইরে, এজন্য প্রিন্সিপাল এসে তাদের দুজনকে নিয়ে যায় শাস্তি দেওয়ার জন্য। তারপর সালমান নাথানকে দেখে তার ফ্রেন্ড আফিফা আর রেহমাকে বলে, এটাই সেই ছেলে যে আমাকে সকালে স্কুলে ঢুকতে হেল্প করেছে। এটা শুনে আফিফা আর রেহমা অবাক হয়ে যায়। তখন তারা হাঁটতে হাঁটতে কথা বলছিল। রেহমা আর আফিফার মতো আলাদা আলাদা। আফিফা আর নাথান একই ক্লাসে। আফিফা সালমাকে বলে, নাথান একটু ভালো ছিল না, ও সবসময় মারামারি করে, ওর থেকে দূরে থাকাই ভালো। কিন্তু রেহমা বলে, নাথান এতটাও খারাপ না, ও শুধু যারা দোষ করে তাদেরকেই মারে। এক পর্যায়ে দুজনের মাঝে
মাঝে ঝগড়া লেগে যায়। সালমা তাদেরকে থামতে বলে, কিন্তু তারা তাদের কথা নিয়ে ঝামেলা করতেই থাকে। পরে সে রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় সালমা স্কুল কাউন্সিলে জয়েন হতে চায়। সেজন্য আফিফা সালমাকে স্কুল কাউন্সিলের হেড বয় আল্টোর কাছে নিয়ে যায়। আল্টো আফিফাকে কিছু টাস্ক দেয়, এগুলো সালমা ভালোভাবে কমপ্লিট করতে পারলেই তাকে স্কুল কাউন্সিলে নেওয়া হবে। এরপর সালমা টাস্ক গুলো বুঝে আফিফার সাথে আল্টোর রুম থেকে বেরিয়ে আসে। এরপর আফিফা সালমাকে মজা করে বলে, আল্টো অনেক হ্যান্ডসাম, আল্টোর মতো একটা বয়ফ্রেন্ড থাকলে ভালো হতো সালমার। কিন্তু সালমা আফিফার কথায় এতটা পাত্তা দেয় না। ওইদিকে মেয়েদের বাস্কেটবল গেম শুরু হয়ে গিয়েছিল, আর তার পাশেই প্রিন্সিপাল নাথান আর ওই ছেলেকে উঠবস করার ছিল মারামারির পানিশমেন্ট হিসেবে। তারপর তাদের দুজনকে দাঁড় করিয়ে বলছিল তারা যাতে স্কুলে আর মারামারি না করে, আর নেক্সট টাইম মারামারি করলে তাদের স্কুল থেকে বের করে দেওয়া হবে। কিন্তু নাথান স্যারের কথা শুনছিল না। সে তখন সালমার দিকে তাকিয়েছিল এক দৃষ্টিতে। সালমা তার হাত দিয়ে তার মুখ লুকানোর চেষ্টা করছিল। এর মধ্যে বাস্কেটবল খেলা শুরু হয়ে যায়। সালমাও খেলতে নামে। নাথান তখন সালমার দিকেই তাকিয়ে থাকে পেছনে ফিরে। সালমা বল নিয়ে দৌড়াদৌড়ি করছিল, তখন রেহমা সালমার কাছে গিয়ে বলছিল, দেখ নাথান তোর দিকে তাকিয়ে আছে, ও আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে এভাবে তাকায়নি, ও মনে হয় তোকে পছন্দ করে ফেলেছে। রেহমার কথায় সালমা খেলা থেকে কিছুটা মনোযোগ হারিয়ে ফেলে, যার ফলে তার হাত থেকে বল অপোজিট দলের প্লেয়ার নিয়ে যায় এবং বাস্কেট করে দেয়। তারপর রেহমা নাথানকে নিয়ে বলতে গেলে সালমা তাকে চুপ করতে বলে। এমন সময় অপোজিট দলের প্লেয়ার সালমার দিকে বল ছুড়ে মারে। বল খুব জোরে এসে সোজা সালমার মাথায় গিয়ে লাগে, এজন্য সালমা অজ্ঞান হয়ে যায়। তখন নাথান তার কাছে দৌড়ে এসে সালমাকে কোলে নিয়ে স্কুলের ক্লিনিকে নিয়ে যায়। এরপর প্রিন্সিপালও স্কুল ক্লিনিক রুমে চলে আসে। তখন প্রিন্সিপাল নাথানকে দেখে বলে, তুমি এখানে কেন? তোমাকে তো মাঠে পানিশমেন্ট দিয়েছিলাম, তুমি এখন যাও এখান থেকে। নাথান মানা করে দেয়, সে এখান থেকে যেতে চায় না। ততক্ষণে ডাক্তার এসে যায়। ডাক্তার সালমাকে দেখে। কিছুক্ষণ পর সালমার জ্ঞান ফিরে আসে। এরপর নাথান সালমাকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? তোমার মাথায় ব্যথা করছে, আমি কি বরফ লাগিয়ে দিব? তখন প্রিন্সিপাল নাথানকে বলে, এখানে তো কোরিয়ান ড্রামা চলছে না, এত কেয়ারিং আর রোমান্টিক হওয়ার কিছু নেই, তুমি যাও এখান থেকে। এটা বলে প্রিন্সিপাল নাথানকে ক্লিনিক রুম থেকে বের করে দেয়। এরপর সালমা ডাক্তার দেখে স্কুল থেকে বাসায় চলে আসে। সন্ধ্যাবেলায় সালমা মাথায় পট্টি দিয়ে সোফায় শুয়ে রেস্ট নিচ্ছিল। এমন সময় তার মোবাইলে কারো মেসেজ আসে। সালমা মোবাইল খুলে মেসেজে গিয়ে দেখে নাথান তাকে মেসেজ করেছে। নাথান লিখেছে, তুমি কি ঠিক আছো? আমি কি তোমাকে দেখতে আসতে পারি? সালমা নাথানের মেসেজ দেখে অবাক হয়ে যায় আর ভাবতে থাকে নাথান তার ফোন নাম্বার কই থেকে পেল। তারপর সালমার মাথায় আসে রেহমার নাম, কারণ রেহমা অলওয়েজ নাথানের সাইড নেয়, তাই তার নাম্বারও রেহমান নাথানকে দিতে পারে। তাই সে নাথানকে কোনো রিপ্লাই না করে সোজা ব্লক করে পরের দিন সকালে রেহমাকে নাম্বারের ব্যাপারে জিজ্ঞেস করে। রেহমা তখন বলে, আমি নাথানকে কালকে তোর অনেক কেয়ার করতে দেখেছি। নাথান যখন তোকে কোলে করে স্কুল ক্লিনিকে যাচ্ছিল তখন লাগছিল তুই ওর স্লিপিং প্রিন্সেস। তারপর রেহমান নাথানকে নিয়ে আরো কথা বলতে লাগলে সালমা তাকে মানা করে যাতে নাথানকে নিয়ে সে তার সামনে আর কোনো কথা না বলে। তারপর রেহমা বলে, ও তোর নামে অনেক কথা জিজ্ঞেস করছিল জানিস। সালমা এবার এক্সাইটমেন্ট নিয়ে রেহমাকে জিজ্ঞেস করে, কি বলছিল আমার নামে? রেহমা বলে, তোর কেমন ছেলে পছন্দ, তুই কি পছন্দ করিস, কি অপছন্দ করিস, এসব জিজ্ঞেস করছিল। আমি বলেছি তুই একদম নাথান টাইপের ছেলেকে পছন্দ করিস। এরপর সালমা চিৎকার করে বলে, তুই কি পাগল? তুই আমার সম্পর্কে এত কিছু কেন ওকে বললি? আর আমার নাম্বার আমার পারমিশন ছাড়া ওকে দিয়েছিস কেন? সালমা রেহমার সাথে এসব কথা বলে রেগে বাসায় যাচ্ছিল। তখন কিছু খারাপ লোক গাড়িতে বসে তার পেছন পেছন এসে তাকে টিজ করছিল। একটি লোক তো গাড়ি থেকে নেমে তার পেছনেই পড়ে যায়। তখন সেখানে বাইক নিয়ে নাথান চলে আসে। নাথান এসব দেখে তার রাগকে প্রথমে কন্ট্রোল করে রাখে, কিন্তু ওই বাজে লোকটা সালমাকে তখন চিপ গাল বলে আর সরাসরি জিজ্ঞেস করে, তুমি কি আমার সাথে রুম ডেট করবে? তখন নাথান এটা শোনার পর আর তার রাগকে কন্ট্রোল করতে পারে না, সে তাকে অনেক মারে। এরপর গাড়ি থেকে আরেক লোক নেমে নাথানকে ধরতে আসলে নাথান তাকেও মারে। নাথান প্রচন্ড রেগে গিয়েছিল, তারা কেউ নাথানের সাথে পেরে উঠছিল না। এসব দেখে সালমা কিছুটা ভয় পেয়ে যায়। এরপর নাথান তার বাইক নিয়ে সালমাকে তার বাসায় দিয়ে আসে। সালমা নাথানকে থ্যাঙ্কস বলে যেতে নিলেই নাথান তাকে পেছন থেকে ডেকে কিছু টাকা দেয়। সালমা অবাক হয়ে বলে, এই টাকাটা কিসের জন্য? তখন নাথান বলে, এই টাকাটা দিয়ে ইন্টারনেট কিনে নিও, আর আমি তোমাকে মেসেজ করলে আমার মেসেজের রিপ্লাই দিও। আসলে নাথান যখন সালমাকে অনলাইনে মেসেজ দিয়েছে তখন সালমা নাথানকে কালকে ব্লক করে দিয়েছে, কিন্তু নাথান ভেবেছে সালমার গরিব, তাই তার ইন্টারনেট কেনার টাকা নেই, তাই সে তাকে রিপ্লাই করতে পারেনি। তখন সালমা বলে, টাকা লাগবে না, কালকে আমাদের বাসায় নেটের সমস্যা ছিল এজন্য রিপ্লাই করতে পারেনি। এটা বলে সালমা বাহানা দেয়। তারপর নাথান বলে, আচ্ছা তাহলে আজকে রিপ্লাই দিবা অনলাইনে আসলে। সালমা বলে, আমি বেশি
বেশি অনলাইনে আসি না। আর তারা কথা বলার সময় এসব কিছু সালমার মা জানলা দিয়ে দেখছিল। তবে সালমার মা তার মেয়েকে অন্য একটা ছেলের সাথে রাস্তায় কথা বলতে দেখে খুব একটা রাগ করেন না, কারণ তিনি প্রথম দেখাতেই নাথানকে তার মেয়ের জামাই হিসেবে পছন্দ করে ফেলেছেন। এরপর নাথানও সালমার মাকে দেখতে পায় আর সে কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর সালমা বাসায় ঢুকলে সালমার মা সালমাকে ধরে এক্সাইটেড হয়ে জিজ্ঞেস করে, ওই হ্যান্ডসাম ছেলেটা কি তোমার বয়ফ্রেন্ড? সালমা তার মার কথার উত্তরে না বলে তার রুমে চলে যায়। বিকেলবেলা সালমা বসে নাথান এর কথা ভাবছিল যে তাকে আনব্লক করবে কিনা। তারপর এপাশ ওপাশ ভেবে সালমা নাথানকে আনব্লক করে দেয়। এর কিছুক্ষণ পরে সালমার মোবাইলে নাথানের মেসেজ আসে, গুড ইভিনিং সালমা, কি করছে এখন? সালমা নাথানের মেসেজ দেখে বিরক্ত হয়ে মনে মনে বলে, ইয়ার এ তো মেরে পিছিয়ে পার গেয়া। পরের দিন সালমা তার স্কুলের ক্যান্টিনে যায় না। সালমা, রেহমা আর আফিফা ক্লাসে বসে কথা বলছিল। রেহমা বুঝতে পারে যে সালমা নাথানকে ইগনোর করতে চাচ্ছে। এসবের রেহমা অবাক হয়, কারণ যেখানে সব মেয়েরা নাথানের সাথে একটু কথা বলার জন্য পাগল, সেখানে সালমা তাকে ইগনোর করছে কি করে? রেহমা তখন আফিফাকে বলে, নাথান এতটাও খারাপ না, কিন্তু আফিফা তা মানতে নারাজ। আফিফা বলে সে আর নাথান একই ক্লাসে, তাই সে জানে নাথান ভালো ছিল না। তারপর আফিফা সালমা আর রেহমাকে নাথানের একটা কাহিনী বলে। একদিন নাথান আফিফার পানির বোতল নিয়েছিল। তারপর আফিফা তার পেছনে দৌড়াতে থাকে আর বলে, নাথান পানির বোতল দাও, এই পানিটা খেও না। কিন্তু নাথান পানির বোতল আফিফাকে না দিয়ে নিজের সব খেয়ে ফেলে। এরপর আফিফা নাথানকে বলে, ইডিয়েট, এটা আমার পিরিয়ড পেইনের হার্বাল জোস ছিল। আফিফার কথা শুনে নাথান বমি করার চেষ্টা করছিল, কিন্তু সে বমি করতে পারছিল না। তখন তার চেহারার যা অবস্থা হয়েছিল সেটা জাস্ট দেখার মতো ছিল। এই কাহিনী শুনে সালমা আর রেহমা অনেক হাসতে থাকে। আফিফা চায় সালমার সাথে যাতে খারাপ কিছু না হয়, তাই সে সালমাকে নাথানের কাছ থেকে দূরে রাখতে চায়। আফিফা সালমাকে বোঝাচ্ছিল যে দুনিয়ার সব ছেলে যদি মরেও যায় আর নাথান যদি এই পৃথিবীর শেষ ছেলেও হয়, তাও তুই ওকে ডেট করবি না। ওর মতো খারাপ ছেলের থেকে 100 হাত দূরে থাকা ভালো। সেই কথাগুলো বলার সময় তখন নাথান আফিফার পেছনে চলে আসে। রেহমা আর সালমা আফিফাকে ইশারা দিয়ে চুপ করতে বলে, কিন্তু সে চুপ না করে নাথানের সম্পর্কে আরো অনেক বাজে কথা বলতে থাকে। একটা পর্যায়ে আফিফা পেছনে ফিরে নাথানকে দেখে টাসকি খেয়ে যায় আর অনেক লজ্জা পায়। নাথান তখন আফিফাকে হাই বলে। তখন সে উঠে নাথানের উদ্দেশ্যে বলে, আমার পেটে অনেক ব্যথা করছে, আমি কিছু বলিনি, আমি একটু আসছি। এটা বলে আফিফা দৌড় দেয়। রেহমা আর সালমা আফিফাকে দৌড়াতে দেখে হাসতে শুরু করে। আফিফা চলে যাওয়ার পর নাথান সালমার সামনে গিয়ে বসে। এরপর নাথান সালমার ক্যান্টিনে যায়নি দেখে সালমার ফেভারিট খাবারটা নিয়ে আসে। নাথান সালমাকে খাবারটা দিয়ে বলে সে স্কুলের বাইরে ছুটির পর অপেক্ষা করবে। সালমা বলে তার কাউন্সিলে কিছু কাজ আছে, তার দেরি হবে, সে যেন সালমার জন্য অপেক্ষা না করে। এরপর রেহমা বলে, নাথান তুমি সালমাকে একা ছেড়ো না, যদি কালকের মতো কাহিনী হয়, ওকে কোনো বাজে ছেলে ডিস্টার্ব করে। এরপর নাথান সালমাকে বলে, সব কাজ শেষ করে এসো, আমি স্কুলের বাইরে অপেক্ষা করব। কথা বলে নাথান চলে যায়। ছুটির পর সালমা হেঁটে যাচ্ছিল। তখন স্কুলের বাইরে একটা গাছের পাশে নাথান দাঁড়িয়েছিল। নাথান সালমাকে পেছন থেকে বলছিল, আমার মনে হয় তুমি আমার থেকে পালাতে চাচ্ছ। সালমা বলে, এমন কিছু না। তারপর নাথান সালমাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে, কিন্তু সালমা মানা করে দেয়। নাথান বলে, তুমি কেন বুঝতে পারছো না? আমি শুধু চাই তুমি সেফলি বাড়ি পৌঁছে যাও। তখন সালমা রেগে বলে, আমি নিজের খেয়াল নিজে রাখতে জানি, তোমাকে চিন্তা করতে হবে না। এসব বলে সালমা একটা গাড়িতে উঠে বাসায় চলে আসে। বিকেলে নাথান সালমাকে কল দেয়, কিন্তু সালমা তার কল রিসিভ করে না। এরপর রেহমা সালমাকে কল দেয়। রেহমার কল ধরে সালমা রেহমার উপর চিল্লাতে থাকে। তারপর নাথান ওই বাস থেকে বলে, রেহমার উপর কেন চিল্লাচ্ছ? ও তো ভালো একটা মেয়ে, আমাকে সাহায্য করছে। আসলে রেহমার মোবাইল থেকে নাথান সালমাকে কল করেছে। তারপর সালমা বলে, ও নাথান তুমি, আসলে আমার মোবাইল সাইলেন্ট ছিল, তাই তোমার কল দেখিনি। নাথান বলে, তুমি কি এখন বিজি? সালমা তাড়াহুড়ে বাহানা দিতে গিয়ে বলে, হ্যাঁ, কালকে আমার ম্যাথ পরীক্ষা, আমি সায়েন্স পড়ছি। নাথান এটা শুনে হেসে বলে, ও আচ্ছা, এখন থেকে বুঝি ম্যাথ পরীক্ষায় সায়েন্স পড়া লাগে? আচ্ছা, আমি এখন থেকে ম্যাথ পরীক্ষায় সায়েন্স পড়বো, শিখলাম। সালমা মাথায় হাত দিয়ে বলে, না মানে আমি বোঝাচ্ছি। নাথান তখন তাকে থামিয়ে দিয়ে বলে, তুমি বাসায় সেফলি পৌঁছে গেছো কিনা এটাই জানার ছিল ভাই। এটা বলে সে ফোন কেটে দেয়। এরপর সালমা নিজের কথায় নিজে লজ্জিত হয়ে বসে থাকে। এরপর নাথান রেহমার মোবাইল রেহমাকে
ফেরত দিয়ে ওইখান থেকে বেরিয়ে যায়। এরপর নাথান বাইকে করে তার মার সাথে দেখা করতে যায়। নাথানের ফ্যামিলি কন্ডিশন অনেক বেশি কমপ্লিকেটেড। নাথানের যমজ ভাই ড্যানিয়েলের এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। তখন থেকে নাথানের মার মেন্টাল অবস্থা অনেক খারাপ, আর তার মার তখন থেকে মেন্টাল হসপিটালে ট্রিটমেন্ট চলছে। নাথান যখনই তার মার সাথে হসপিটালে দেখা করতে যায় তখন সে তার যমজ ভাই ড্যানিয়েল সেজে তার মার সঙ্গে দেখা করতে যায়। তা না হলে সে তার মার সাথে দেখা করতে পারে না, কারণ তার মা ভাবে নাথানের কারণে তার ভাই ড্যানিয়েলের মৃত্যু হয়েছে, তাই নাথানের মা নাথানকে দেখতে পারে না। নাথান এসব কিছু একাই সহ্য করছে। তার বাবাও অন্য একজনকে বিয়ে করে ফেলেছে, কারণ তিনি পাগল স্ত্রীর সাথে সংসার করতে চাননি। মানে এখান থেকে আমরা বুঝতে পারি নাথান ছেলেটা উপরে উপরে অনেক শক্ত হলেও আর সবাই তাকে হাসি খুশি প্লাস দুষ্টু ভাবলেও ভেতরে ভেতরে তার বাবা মা নিয়ে তার মনে বিশাল এক আক্ষেপ রয়েছে। একদিকে তার যমজ ভাই এর মৃত্যু হয়েছে, তারপর থেকে তার মা পাগল হয়ে গেছে আর নাথানকে দেখতে পারে না। অপরদিকে আবার তার বাবাও অন্য একটি মহিলাকে বিয়ে করে ফেলেছে। এসব কিছু মিলিয়ে নাথানের মনে একটা চাপা কষ্ট আছে, যা বাইরে থেকে তাকে দেখে বোঝার উপায় নেই। এরপর দেখা যায় আফিফা ক্যান্টিনে বসে আছে তার এক ফ্রেন্ডের সাথে। তখন নাথান এসে তাকে বলে, আমার ম্যাটার থেকে দূরে থাকো, তুমি আমার সম্পর্কে সালমার কানে কোনো কান পড়া দিবে না। নাথান ইনডাইরেক্টলি সালমার থেকে তাকে দূরে থাকতে বলে। তারপর আফিফা বলে, যা বলার আমার দিকে তাকিয়ে সোজাভাবে বলো। তারপর নাথান তাকে মজার ছলে বলে, আরে আমি তোর দিকে তাকিয়ে কথা বলবো, তাহলে তুই তো আবার আমার প্রেমে পড়ে যাবে। একবার প্রপোজ করার পর রিজেক্ট হয়ে শিক্ষা হয়নি বোধহয়। তখন এই কথা শুনে ওইখানে সবাই হাসতে শুরু করে। আফিফা এই কথা শুনে আরো বেশি রেগে যায়। তখন সে উঠে দাঁড়িয়ে নাথানকে বলে, তুমি জানো তোমার এই অ্যাটিটিউডের কারণে সালমা তোমাকে পছন্দ করে না। এই কথা শুনে নাথান দাঁড়িয়ে যায়। আফিফা বলে, যাও আয়নায় তুমি নিজের চেহারা দেখো, তোমার মতো ছেলে সালমার যোগ্য না। এটা বলে আফিফা ওইখান থেকে বেরিয়ে যায়। সালমা নাথানকে পছন্দ করে না, এটা শুনে নাথানের গায়ে লাগে। তার বন্ধুরা তাকে বাদ দিতে বলে এই ব্যাপারটা, কিন্তু নাথান সালমার ব্যাপারটা ভুলতে পারছে না। সে যখন জানতে পারে সালমা তাকে পছন্দ করে না, তখন থেকে সালমাকে দেখলেই সে তাকে ইগনোর করত, সালমার সাথে আর কথা বলতো না। একদিন সালমা ওপর থেকে দেখে একটা মেয়ে নাথানকে কফি ডেটের জন্য অফার করছে। এই মেয়েটার নাম হচ্ছে ডেইজি, কিন্তু নাথান তাকে রিজেক্ট করে। মেয়েটা তখন উপরে সালমার দিকে তাকালে সালমা অন্য দিকে ফিরে যায়। সালমা এরপর ভাবতে থাকে নাথানের কি হয়েছে, কেন সে তাকে ইগনোর করছে, কেন সে তার সাথে কথা বলে না। আর ওই মেয়েটাকে সালমা মোবাইলে মেসেজ চেক করতে থাকে, কিন্তু নাথানের কোনো মেসেজ সে দেখতে পায় না। নাথান সালমাকে ওই দিনের পর আর মেসেজ দেয়নি। সেদিন সালমা রাতে না ঘুমিয়ে নাথানের কথা ভাবতে থাকে। সে ভাবছিল নাথান কেন অন্য মেয়ের সাথে কথা বলছিল, এটা তার প্রচন্ড খারাপ লেগেছে। এরপর সে রেহমাকে ফোন দেয়, কল দিয়ে ইনডাইরেক্টলি নাথানের কথা জিজ্ঞেস করতে থাকে। রেহমা ব্যাপারটা বুঝতে পারে আর সে হেসে বলে, ও তুই নাথানের কথা জিজ্ঞেস করছিস, কাহিনী কিরে। এরপর সালমা লজ্জা পেয়ে তার মা তাকে ডাকছে এমন বাহানা দিয়ে রেহমার কল কেটে দেয়। এরপর অনেক ভেবে চিনতে সালমা নিজ থেকে আজ ফার্স্ট টাইম নাথানকে মেসেজ দেয়। সে সরাসরি মেসেজে নাথানকে লিখে, তুমি কি আমার সাথে রাগ করেছো। সালমা মেসেজ দিয়ে রিপ্লাই মেসেজের ওয়েট করতে করতে ঘুমিয়ে যায়। মাঝরাতে যখন সালমার ঘুম ভাঙে তখন নাথানের মেসেজ আসে। সে তাকে বলেছে কালকে ক্লাসের পর সালমা যেন তার সাথে দেখা করে। পরের দিন নাথান তার বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছিল, তখন সেখানে সালমা আসে নাথানের সাথে কথা বলতে। নাথানের ফ্রেন্ডরা তখন বলে, চল চল ভাবি আসছে, কাবুল টাইম এখন। এটা বলে তারা চলে যায়। সালমা এসে নাথানের পাশে বসে। নাথান বলে, আমার ফ্রেন্ডরা যা বলেছে তার জন্য সরি। সালমা আর নাথান একসাথে কথা বলতে শুরু করে। নাথান বলে, মেসেজে তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে আমি তোমার উপর রাগ করেছি কিনা। কেন রাগ করবো তোমার সাথে, শুধু শুধু আমি তোমার থেকে দূরে থাকছি কারণ হচ্ছে আমার মনে হয়েছে তুমি আমাকে পছন্দ করো না। সালমা তখন বলে ফেলে, কে বলেছে আমি তোমাকে পছন্দ করি না। নাথান বলে, তার মানে তুমি আমাকে পছন্দ করো। এটা শুনে সালমা চুপ করে থাকে, সে কোনো কথা বলে না। নাথান বলে, তুমি আমাকে মেসেজ দিয়েছিলে, তার মানে কি তুমি আমাকে মিস করছিলে। এই কথা শুনে সালমা লজ্জা পেয়ে যায়। তারপর নাথানকে বলে, কি আজব কথাবার্তা বলছো। আর এখানে একটা বিষয় হচ্ছে, নাথানকে কালকে রেহমা বলেছিল সালমা আজকে বুক স্টোরে বই কিনতে যাবে, তাই নাথান সালমাকে বলে যে সে তার সাথে বুক স্টোরে যাবে, কিন্তু সালমা তাকে তার সাথে যেতে মানা করে দেয়। পরে নাথান সালমাকে রাজি করায়। এক পর্যায়ে সালমাও নাথানকে তার সাথে বুক স্টোরে নিতে রাজি হয়। এরপর সালমা আর নাথান দুজন একসাথে বুক স্টোরে যায়। দুজন একসাথে লিফট দিয়ে উঠছিল। তখন নাথান বারবার সালমার হাত ধরতে চাচ্ছিল, কিন্তু সে ভয়ে সালমার হাত ধরতে পারছিল না। একটা সময় সে সাহস করে
সালমার হাত ধরতে যায়, কিন্তু সালমা ততক্ষণে হাত উপরে উঠিয়ে নেয়। এরপর সালমা বই দেখছিল আর নাথান বারবার তার দিকে তাকিয়েছিল। সালমার একটি বই পছন্দ হয়, কিন্তু বইটির দাম অনেক বেশি ছিল, তাই সে বইটি নেয়নি, ওখানেই রেখে দেয়। নাথান ব্যাপারটা বুঝতে পারে, তাই সে সালমা চলে গেলে ওই বইটার নাম লিখে নেয়, যাতে সে পরবর্তীতে সালমাকে এই বইটা গিফট করতে পারে। তারপর সালমা তাকে লাইফ রুলস এর একটি বই হাতে দিয়ে বলে, তোমার এই বইটি পড়া উচিত, লাইফের সব সময় রুলস মেনে চলা উচিত, এই বইটা পড়ো, তাহলে সব বুঝতে পারবে। তখন নাথান বলে, আমি যদি সবসময় বই পড়ি তাহলে তোমার কথা ভাববো কখন? সালমা এটা শুনে অন্য জায়গায় চলে আসে। আসলে সে নাথানের কথায় কিছুটা লজ্জা পেয়েছিল। এরপর সালমার নাথান বুক কাউন্টারে গেলে এক ছেলে লাইন ব্রেক করে। তখন নাথানের রাগ উঠে যায়। সে ছেলেটাকে ধরতে গেলে সালমা তাকে টেনে নিয়ে আসে। তারপর সে সালমাকে বলে, তুমি তো একটু আগে বলেছিলে যে লাইফে সবসময় রুলস মানা দরকার, তাহলে ছেলেটাও রুলস ভেঙেছে, তাকে কেন কিছু বলতে দিচ্ছ না? তারপরও সালমান নাথানকে টেনে নিয়ে আসে, মানে সে তাকে বোঝাচ্ছিল যে মারামারি করা যাবে না। এরপর দুজন রাতে ডিনারে যায়। তখন সালমান নাথানকে বোঝায় যে রাগ করে মারামারি করলেই সব ঠিক হয়ে যায় না, কিন্তু নাথান বলে যারা খারাপ তাদের জন্য এই মারামারি ঠিক আছে। তারপর নাথান সালমাকে বলে, চিন্তা করো না, তবে আমি তোমার সাথে কখনো রাগ দেখাবো না, তোমাকে সব সময় ভালোভাবে আদর করে বোঝাবো। তারা ডিনার করছিল, এমন সময় সালমার মা কল দেয়। নাথান তখন সালমার মোবাইল রিসিভ করে ফেলে। সালমান নাথানকে অনেক মানা করছিল যাতে তার মাকে নাথান কিছু না বলে, তার থেকে মোবাইল নিতেই পারছিল না সালমা। পরে নাথান কল ধরে সালমার মাকে বলে, আন্টি আমাকে চিনেছেন? আমি সেই ছেলেটা ওই দিন সালমাকে বাসায় পৌঁছে দিতে এসেছিলাম, আপনি আমাকে জানলা দিয়ে দেখেছিলেন, আমি আপনাকে দেখেছিলাম, আপনি চিন্তা করবেন না, আমি সালমাকে ভালোভাবে বাসায় পৌঁছে দিয়ে যাব। সালমার মা এমনিতেই নাথানের উপর ইমপ্রেস ছিল, তাই তিনি নাথানের উপর রাগ করেন না। তবে সালমান নাথানের উপর রাগ করে বসে আছে। সালমান নাথানকে বলে, আমি চাইনি আমরা একসাথে আছি এটা আমার মা জানুক, তুমি কেন আমার ফোন রিসিভ করলে? নাথান সালমাকে বলে, এখনই এমন করছো, যখন আমরা ডেটে যাব তখন কি করবে? এই কথা শুনে সালমার কাশি উঠে যায়। আসলে সে এসবের মধ্যে অভ্যস্ত ছিল না। নাথান সালমার দিকে জোস এগিয়ে দেয়। এরপর নাথান সালমাকে ইনডাইরেক্টলি ডেটের অফার করে। এটা শুনে সালমা চুপ করে থাকে। নাথান বলে, এখন কিছু বলা লাগবে না, ভেবে চিন্তে বলতে পারো তুমি, কিন্তু ভাবতে ভাবতে অনেক বেশি দেরি করে ফেলো না, কারণ হার্টেরও এক্সপায়ার ডেট থাকে। কিন্তু এখানে বোঝা যাচ্ছিল যে সালমা নাথানকে পছন্দ করে, কিন্তু এটা নিয়ে সালমা অনেক কনফিউজড ছিল যে সে নাথানকে আসলেই পছন্দ করে কিনা, তাই সে উত্তর দেয়নি। তারপর নাথান সালমাকে তার গ্র্যান্ড মাদারের বার্থডেতে ইনভাইট করে। পরের দিন নাথান সালমাকে তার গ্র্যান্ড মাদারের বার্থডেতে নিয়ে যেতে তার বাসায় আসে। সালমার মা দরজা খুলে সালমার মা নাথানকে দেখে খুশি হয়ে যায়। সালমার মা সালমাকে ডাকতে থাকে। সালমা তখন তার মুখে ফেস প্যাক লাগিয়েছিল, আর সে ফেস প্যাক নিয়েই নাথানের সামনে চলে আসে। সালমার মুখে ফেস প্যাক দেখে নাথান তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর সালমার মা সালমাকে ভেতরে নিয়ে যায়। সালমাকে সালমার মা রেডি করে নিয়ে আসে। এরপর নাথান সালমাকে নিয়ে তার গ্র্যান্ড মাদারের বার্থডে পার্টিতে আসে। সালমা তার ড্রেস নিয়ে কিছুটা অস্বস্তি বোধ করছিল পার্টিতে ঢুকতে, কিন্তু নাথান তাকে কমফোর্টেবল ফিল করায় আর তার হাত ধরে পার্টিতে নিয়ে আসে। সে তার গ্র্যান্ড মাদারের সাথে সালমাকে পরিচয় করিয়ে দেয় তার গার্লফ্রেন্ড হিসেবে। আর সেখানে আমরা শেলি নামের একটা মেয়েকে দেখতে পাই। আসলে এই শেলি নাথানকে পছন্দ করত, কিন্তু নাথান তাকে কোনোদিন পাত্তা দেয়নি। এরপর শেলি নাথানকে জড়িয়ে ধরতে চাইলে সে তাকে হাত দিয়ে মানা করে। সে সালমাকে তার গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেয় সবার সাথে। তখন শেলির মুখ দেখার মতো ছিল। নাথানের গ্র্যান্ড মা সালমার সাথে বসে গল্প করছিল, আর শেলিও সেখানে বসে গল্প করতে থাকে। আসলে শেলি সালমাকে বোঝাতে চেয়েছে যে শেলি নাথানের ফ্যামিলিকে ছোটবেলা থেকেই চেনে, ওর ফ্যামিলির সম্পর্কে শেলি সব জানে। এইসব দেখে সালমার মন খারাপ হয়ে যায়, আর ওদিকে নাথানের খুব রাগ হয় শেলির উপরে। এমন সময় সেখানে নাথানের বাবা ও তার সৎ মা চলে আসে। তার বাবা তাকে ডাকলে সে তাকে ইগনোর করে। নাথান তার বাবাকে পাত্তা না দিয়ে তার গ্র্যান্ড মাকে বাই বলে সেখান থেকে বেরিয়ে আসে সালমাকে নিয়ে। পেছন থেকে তার বাবা তাকে অনেক ডাকছিল, কিন্তু সে একবারও পেছনে ফিরে তাকায়নি। পরের দিন নাথান তার রুমে ঘুমাচ্ছিল। সে কিছুর আওয়াজ শুনতে পায়। সে উঠে তার ব্যালকনিতে আসে এবং সে দেখতে পায় তার সুইমিং পুলে শেলি সাঁতার কাটছে। পরে শেলি তার ঘরে এসে তার সাথে কথা বলতে চাইলে সে শেলিকে ইগনোর করে। এরপর শেলি বিরক্ত করতে থাকলে নাথান তাকে বলে, আমি তোমাকে অনেকবার বলেছি যে আমি তোমাকে একটুও পছন্দ করি না, আর যেসব মেয়েরা ছেলেদের পেছনে ঘোরে, অর্থাৎ নিজ থেকে প্রপোজ করে ছেলেদের,
তোমাদের সেই সব মেয়েগুলোকে আমি একদম সহ্য করতে পারি না। আর তুমি কি ভেবেছো যে তুমি সালমার জায়গা নিতে পারবে? তাহলে তুমি ভুল ভাবছো। সালমার জায়গা কখনোই তুমি নিতে পারবে না। নাথানের কথা শুনে শেলি তার নিজের ভুল বুঝতে পারে, এরপর সে চলে যায়। ওদিকে স্কুলে সালমাকে ডেইজি ও তার বান্ধবীরা মিলে র‍্যাক দিচ্ছিল। ডেইজি ওই মেয়ে যে নাথানকে একদিন কফি ডেটের অফার দিয়েছিল। যখন নাথান সালমাকে ইগনোর করেছিল তার বান্ধবীর আফিফার কথা শুনে, ডেইজি ওই দিন নাথানকে কফি ডেটের অফার করেছিল, কিন্তু নাথান তা রিজেক্ট করে দিয়েছিল। ডেইজি সালমা আর নাথানের একসঙ্গে থাকা একটু পছন্দ করে না। সে সালমাকে থ্রেট দেয় সে যেন নাথানের কাছ থেকে দূরে থাকে। ডেইজি বলে সালমাকে সে যদি নাথানের আশেপাশেও দেখে তাহলে সে সালমার লাইফ ফেল বানিয়ে দিবে। এইসব কাহিনী সালমার বান্ধবী আফিফা ও রেহমা জেনে যায়। আফিফা সালমাকে বলে, আমি বলেছিলাম তুই নাথানের সাথে মিশলে তুই বিপদে পড়বি, আজকে এটাই হয়েছে, তাই বলছি ওর থেকে দূরে থাক। নাথান ভালো না, খারাপ একটা ছেলে। অন্যদিকে রেহমা নাথানের সাইড নিয়ে বলে, মোটেও না, ও এত খারাপ ছিল না। এটা নিয়ে আফিফা ও রেহমার মধ্যে আবার ঝগড়া লেগে যায়। সালমা ওখান থেকে উঠে চলে আসে। আসলে আফিফা নাথানকে এক সময় প্রপোজ করেছিল, মানে সে তাকে পছন্দ করত, এজন্য সে নাথানের আশেপাশে সালমাকে থাকতে সবসময় নিষেধ করে। পরের দিন সালমা স্কুলে একটি চেয়ারে বসে বই পড়ছিল। নাথান এসে তার পাশে বসে। সালমান নাথানকে বলে সে একা থাকতে চায়। নাথান যেন এখান থেকে চলে যায়, কারণ সালমা চাচ্ছে না সে আর ঝামেলায় জড়াতে। নাথান ফার্স্টে ভাবে যে সালমা তার সাথে মজা করছে, কিন্তু সালমার মুখের দিকে তাকিয়ে নাথান বুঝতে পারে যে সালমা সিরিয়াসলি কথা বলছে। পরে নাথান আর কিছু বলে না, জাস্ট সালমাকে ওকে বলে সেখান থেকে চলে যায়। এরপর সালমা কাউন্সিলরের প্রেজেন্টেশন উপস্থাপন করছিল নিজের মতো করে। সালমার প্রেজেন্টেশন সবার অনেক পছন্দ হয়। স্কুল কাউন্সিলরের হেড বয় আল্ডোরও সালমার প্রেজেন্টেশন অনেক পছন্দ হয়। সে সালমার সাথে হ্যান্ডশেক করে। পরে সালমা প্রেজেন্টেশন রুম থেকে বেরিয়ে আসার টাইমে পেছন থেকে আল্ডো দৌড়ে আসে। সে সালমার নাম্বার চায় যাতে সালমার সাথে সে আরো আইডিয়া শেয়ার করতে পারে কাউন্সিলরের। সালমাও তাকে তার নাম্বার দিয়ে দেয়। এইসব সিঁড়িতে দাঁড়িয়ে নাথান শুনছিল। সালমান নাথানকে দেখে তাকে ইগনোর করে চলে যায়। নাথান সালমার পেছনে পেছনে যায়। সালমা গাড়ির জন্য দাঁড়িয়ে আছে। নাথান সালমাকে বারবার জিজ্ঞেস করছিল, কি হয়েছে, আমি কি কিছু করেছি, আমার সাথে রাগ করে আছো, আমি কিছু করে থাকলে সরি। সালমা তখনও নাথানকে ইগনোর করে চলে যাচ্ছিল গাড়িতে উঠে, কিন্তু নাথান তখনও সালমার পেছনে পেছনে গাড়িতে উঠে যায়। এই সব কিছু ডেইজি তার গাড়িতে বসে দেখছিল। পরের দিন ডেইজি সালমাকে আবার ধরে নিয়ে এসে ধমক দেয়। সে সালমাকে বলতে থাকে সে কেন আবার নাথানের সাথে মিশেছে। সালমা বলে, আমি নাথানকে বলিনি আমার পেছনে পেছনে আসতে, সে নিজে থেকে এসেছে। সে সালমাকে বলে, নিচের দিকে তাকিয়ে কথা বল, আমি তোর সিনিয়র, তুই কি আমার থেকেও বেশি সুন্দরী যে নাথান তোকে পছন্দ করে? সালমা কিছু বলতে যাবে, তখনই ডেইজি তার গায়ে হাত তুলতে যাচ্ছিল। তখনই সেখানে নাথান এসে ডেইজির হাত ধরে ফেলে। নাথান সবকিছু তার মোবাইলে ভিডিও করে ফেলেছে, আর সে ডেইজিকে এসব দেখায় আর বলে, আমি এটাকে প্রিন্সিপালকে দেখিয়ে তোমাকে স্কুল থেকে বের করে দেওয়াবো। হ্যাঁ, আমি এটাই করব যদি নেক্সট টাইম সালমাকে বিরক্ত করা হয়। ডেইজি ভিডিও দেখে ভয় পেয়ে যায় আর এখান থেকে ডাইরেক্ট চলে যায়। এরপর সালমান নাথানকে থ্যাঙ্কস বলে। নাথান সালমাকে বলে যে তুমি তাহলে ডেইজির জন্যই আমাকে ইগনোর করছিলে। সালমান নাথানের প্রশ্নের কোনো উত্তর দেয় না, সে চুপ করে দাঁড়িয়ে থাকে। নাথান এবার রেগে যায়। সে রেগে গিয়ে সালমাকে বলে, তুমি এই সিম্পল প্রশ্নের অ্যান্সার দিতে পারছো না, আর তুমি আমাদের রিলেশনশিপের উত্তর কি দেবে? এটা বলে নাথান ওখান থেকে চলে যায়। এরপর নাথান রেহমাকে গিয়ে জিজ্ঞেস করে সে কি হাল ছেড়ে দিবে সালমার প্রতি। রেহমান নাথানকে বোঝায় যে সালমা আগে কখনো রিলেশনশিপে জড়ায়নি, এটা তার জন্য নতুন, তাই তাকে কিছু সময় দিতে হবে। তখন নাথান ব্যাপারটা বুঝতে পারে। নাথান সন্ধ্যাবেলা সালমার সাথে বের হয়। সে রিলেশনশিপ নিয়ে সালমাকে আবারও কনভিন্স করতে থাকে। সালমা এবারও কনফিউজড ছিল। সে নাথানকে বলে কেন সে তাকে ভালোবাসে, সে তো ডেইজির মতো সুন্দর না। তখন নাথান তাকে বলে, তুমি এমন একটা মানুষ যে আমাকে প্রথম নর্মাল মানুষের মতো দেখেছো, কারণ আজ পর্যন্ত কখনোই কেউ আমাকে নর্মাল মানুষ হিসেবে মানতে চায়নি। সবাই ভাবে আমি কোনো কাজের না, আর তোমাকে আমার শুরু থেকেই ভালো লাগতো, কারণ তুমি আমার কেয়ার করেছিলে। প্লাস আমি লক্ষ্য করেছি তুমি অন্য মেয়েদের মতো না, তুমি একদম আলাদা। আরেকটা বিশেষ কারণ হচ্ছে তোমাকে ভালো লাগার, সেটা হচ্ছে তুমি কখনোই আমাকে নিজে থেকে প্রপোজ করনি, যেটা প্রায় সবাই করেছে। তোমার এই ব্যাপারটা আমার অনেক বেশি ভালো লেগেছে। আর কে বলেছে তুমি সুন্দরী না, তুমি অনেক সুন্দরী। ডেইজির মতো মেয়ে তোমার পায়ের নখেরও যোগ্য না। এরপর নাথান তার পকেট থেকে সেই ব্যান্ডেজটি বের করে, যেটা প্রথম দেখায় সালমা তার কপালে লাগিয়ে
দিয়েছিল। এটা দেখে সালমা অনেক খুশি হয়ে যায়। সে ভাবে যে নাথান তার দেয়া ব্যান্ডেজটা এখনো পর্যন্ত সুন্দর করে যত্ন করে রেখেছে, তার মানে নাথান তাকে সত্যি অনেক ভালোবাসে। সালমা নিজের উত্তর পেয়ে যায় এবং ফাইনালি সে নাথানকে হ্যাঁ বলে। এরপর দুজনে রিলেশনশিপে চলে যায়। তারপর নাথান বাইকে করে সালমার সাথে সন্ধ্যায় রাস্তায় ঘুরতে থাকে। পরদিন নাথান আর সালমা একসাথে বাইকে করে স্কুলে আসে। তারা নতুন কাপল ছিল, সবাই তাদের দিকেই তাকিয়েছিল। সালমার এতে অনেকটা অস্বস্তি লাগছিল, এজন্য সে বাইক থেকে নেমেই তাড়াতাড়ি চলে যেতে শুরু করে। সে তাড়াতাড়ি হাঁটতে থাকে, নাথান তার পেছনে দৌড়াতে দৌড়াতে আসে। নাথান সালমাকে জিজ্ঞেস করে যে তার কি নাথানের সাথে হাঁটতে গিল্টি ফিল হচ্ছে। সালমা বলে এমন কিছুই না, আমার একটু অস্বস্তি বোধ হচ্ছে। নাথান বলে সমস্যা নেই, প্রথম প্রথম এরকম লাগেই। তারপর তারা একসাথে হাঁটতে থাকে। এরপর যে যার ক্লাসে চলে যায়। সালমার কাউন্সিলরে কিছু কাজ ছিল, সে আল্ডোর কাছে যায়। তখন আল্ডোর কম্পিউটারে কিছু সমস্যা দেখা দিয়েছিল। ইন্টেলিজেন্ট সালমা কম্পিউটার দেখে বলে দেয় যে এটা সফটওয়্যারের সমস্যা। আল্ডো এতে সালমার প্রতি আরো ইমপ্রেস হয়ে যায়। সে সালমাকে বলে যে সে আজকে একটি কম্পিউটার কিনতে যাবে, সালমা কি তার সাথে যাবে? সালমা রাজি হয়ে যায়, বলে সমস্যা নেই, আমি যাব। তখন আল্ডো সালমাকে সরাসরি ডেটের কথা বলে, এতে সে মানা করে দেয়। তখন আল্ডো বলে কেন, তোমার কি বয়ফ্রেন্ড আছে? তখন পেছন থেকে নাথান এসে বলে হ্যাঁ আছে, আমি তার বয়ফ্রেন্ড। সালমা নাথানের কাছে গিয়ে নাথানকে নিয়ে যেতে লাগলে আল্ডো পেছন থেকে সালমাকে ডাক দেয়। আল্ডো সালমাকে জিজ্ঞেস করে তোমরা কি ডেট করছো? নাথান বলে হ্যাঁ, কেন, তুমি করতে চেয়েছিলে নাকি? এরপর সালমা নাথানকে নিয়ে ওখান থেকে চলে আসে। আর এখন বেচারা গুড বয় আল্ডোর মনটা একদম খারাপ হয়ে যায়। রাতে সালমা তার বান্ধবী জেহমাকে নাথানের যমজ ভাই ট্যানিয়েল সম্পর্কে জিজ্ঞাসা করে। জেহমা সালমাকে বলে সে যেন নাথানকে এই সম্পর্কে জিজ্ঞেস করে, কারণ এই সম্পর্কে নাথানই ভালো বলতে পারবে। পরের দিন সালমান নাথানকে ট্যানিয়েল সম্পর্কে জিজ্ঞেস করলে নাথান সালমাকে একটি পুরাতন বিল্ডিং এ নিয়ে আসে। নাথান সালমাকে বলে যে নাথান আর ট্যানিয়েল দুজন যমজ ভাই ছিল, কিন্তু তারা দুজনে ছিল ভিন্ন প্রকৃতির। নাথান আরো বলে আমি সব সময় মারামারি করতাম, তাই আমার বাবা মা আমাকে পছন্দ করতো না, কারণ আমি আমার বাবা মায়ের বাধ্য সন্তান ছিলাম না। পড়ালেখায় আমি এত ভালো ছিলাম না, কিন্তু আমার ভাই ট্যানিয়েল ছিল শান্ত প্রকৃতির, সে পড়ালেখায় অনেক ভালো ছিল। আমার বাবা মার আদরের সন্তান ছিল সে। আমি যেহেতু সবার সাথে মারামারি করতাম, তাই আমার অনেক শত্রু ছিল। আমার সেই শত্রুপক্ষের মানুষরা আমার ভাইকে আমি মনে করে তাকে হত্যা করে ফেলেছিল এই বিল্ডিং এ। এরপর থেকে আমার মার মেন্টাল কন্ডিশনও ভালো না। এই সব কিছুর জন্য একমাত্র আমি দায়ী। আমি যদি খারাপ না হতাম তাহলে আমার কোনো শত্রু হতো না, আর আমার ভাই ট্যানিয়েলেরও মৃত্যু হতো না। কিন্তু সালমা, আমি এখন ভালো হতে চাই। আমি এখন আমার ভাই ট্যানিয়েলের মতো হতে চাই। আমারও আমার মার ভালোবাসা পেতে ইচ্ছা করে, যাতে আমার মা আমাকেও ভালোবাসে ট্যানিয়েলের মতো। প্লিজ সালমা, তুমি আমাকে সাহায্য করো ট্যানিয়েলের মতো ভালো হতে আর আমার মাকে ঠিক হতে। পরের দিন নাথান সালমাকে তার মায়ের সাথে দেখা করাতে নিয়ে যায়। তখনও তার মা তাকে ট্যানিয়েল ভাবতে থাকে। এসব দেখে সালমার নাথানের জন্য খারাপ লাগে। সালমান নাথানকে বলে যে তার এভাবে তার মাকে মিথ্যা বলা উচিত হচ্ছে না। সে যেন নাথান হয়ে তার মার ভালোবাসা অর্জন করে এবং তার মার কাছ থেকে সে যেন মাফ চেয়ে নেয়, আর তার মাকে যেন সে সব সত্যি বলে দেয়। তা না হলে তার মা যখন একদিন সত্যিটা জানতে পারবে, তখন তিনি অনেক বেশি কষ্ট পাবেন এবং তিনি নাথানকে আরো বেশি হেট করবেন। নাথান এবার সালমার কথা বুঝতে পারে এবং সে রাজি হয়। পরের দিন নাথান সুন্দরভাবে পরিবারটি হয়ে স্কুল ইউনিফর্ম পরে স্কুলে আসে। তাকে এভাবে রেডি হয়ে আসতে দেখে পুরো স্কুল অবাক হয়ে যায়। নাথান ক্লাসের প্রথম বেঞ্চে বসে আছে। টিচার তাকে প্রথম বেঞ্চে দেখে ভাবে সে কোনো প্র্যাঙ্ক করবে টিচারের সাথে। নাথান টিচারকে বলে সে সিরিয়াস ভাবে পড়াশোনা করতে চায়। টিচার নাথানের কপালে হাত দিয়ে দেখে সে আজকে অসুস্থ নয় তো, কি বলছে সেই সব। যে ছেলে সারাদিন মারামারি করতে ব্যস্ত থাকতো, সে আজ পড়াশোনা করবে কি করে? এটার জন্য কেউ বিশ্বাস করতে পারছিল না। স্কুল শেষে নাথান তার মার সাথে দেখা করতে যায়। এবার সে নিজের আসল পরিচয় তার মাকে দেয়। সে তার মাকে বলে যে সে ট্যানিয়েল না, সে নাথান। সে তার মার কাছে মাফ চেয়ে নেয়। এই কথা শুনে তার মা তাকে মারতে শুরু করে। তার মা বলতে থাকে আমি বিশ্বাস করি না যে আমার ছেলে মারা গেছে। তার মা অনেক উত্তেজিত হয়ে যায়। নাথান তার মাকে বলে তুমি আমাকে যত ইচ্ছে মারো, কিন্তু আমাকে একটা সুযোগ দাও ভালো হওয়ার। নাথানের মায়ের অবস্থা আরো বেশি খারাপ হতে থাকে। দুজন নার্স এসে তার মাকে ধরে নিয়ে যায়। পরের দিন সকালে নাথান তার রুমে ঘুমাচ্ছিল, সেখানে শেলি চলে আসে। শেলি এই শহর ছেড়ে একেবারে চলে যাচ্ছিল, তাই সে নাথানের সাথে লাস্ট বার দেখা করতে এসেছে। নাথান শেলিকে পাত্তা না দিয়ে উঠে বসে। শেলি তখন নাথানকে জিজ্ঞেস করে সে কি এখনো শেলিকে মাফ করতে পারেনি। তখন নাথান বলে হ্যাঁ, আমি তোমাকে মাফ করে দিয়েছি। এরপর নাথান নিচে যেতে লাগলে শেলি তাকে পেছন থেকে ডেকে বলে সে এই শহর ছেড়ে চলে যাচ্ছে। সে লাস্ট বারের মতো নাথানকে একটা হাগ
করতে চায়। তখন সালমা নাথানের ফেভারিট ফুড নিয়ে নাথানের বাসায় আসে। সালমা নাথানের মেয়েটকে জিজ্ঞেস করে যে নাথান কোথায়। মেয়েট কিছুটা হেজিটেশন হয়ে সালমাকে বলে যে নাথান উপরে আছে। সালমা খাবার নিয়ে উপরে গিয়ে দেখে যে নাথান আর শেলি হাক করে আছে। তখন সালমা অনেক বেশি কষ্ট পায়, তার হাত থেকে খাবারগুলো পড়ে যায়। খাবার পড়ার শব্দে নাথান পেছনে ফিরে দেখে সালমাকে। সালমা সেখান থেকে দৌড়ে চলে যেতে লাগলে নাথানও সালমার পেছনে পেছনে দৌড়ে এসে তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সালমা নাথানের সাথে ব্রেকআপ করে দিয়ে সেখান থেকে চলে আসে। এতে নাথান অনেক টেনশনে পড়ে যায়। পরের দিন নাথান সালমার ফেভারিট বই নিয়ে সালমার বাসায় যায়, যে বইটা সালমা সেদিন কিনতে পারেনি, দাম বেশি ছিল বলে। তখন সালমার মা নাথানকে বলে যে সালমা বাসায় নেই। একটু পর নাথান দেখতে পায় সালমা আল্ডোর সাথে বাসায় ফিরছে। আসলে সালমা আল্ডোর সাথে কম্পিউটার কিনতে গিয়েছিল। কম্পিউটার কিনতে দেরি হয়ে গিয়েছিল বলে আল্ডো সালমাকে তার বাসায় পৌঁছে দিতে এসেছিল। আল্ডোকে সালমার সাথে দেখে নাথানের মাথা অনেক বেশি গরম হয়ে যায়। সে সোজা গিয়ে আল্ডোকে মারতে শুরু করে। নাথান আল্ডোকে বলে এখন কি মাইক দিয়ে অ্যানাউন্সমেন্ট করতে হবে যে সালমা আমার গার্লফ্রেন্ড। তারপর নাথান আল্ডোকে আরো মারতে থাকে। তাদের মধ্যে মারামারি চলতেই থাকে। তখন সালমার মা এসে তাদেরকে থামায়। তখন সালমা নাথানকে বলতে থাকে তুমি না পরিবর্তন হতে চেয়েছিলে, এভাবে মারামারি করে পরিবর্তন হবে? সালমা এবং সালমার মা দুজনে নাথান এর প্রতি রাগান্বিত ছিল। এরপর নাথানের কাছে হসপিটাল থেকে কল আসে যে তার মায়ের অবস্থা খুবই খারাপ। তখন নাথান দৌড়ে হসপিটালে যায়। তখন সেখানে তার বাবাকেও নাথান দেখতে পায়। সে তার বাবাকে পাত্তা না দিয়ে তার মায়ের কাছে যায়। সে দেখতে পায় তার মার অবস্থা সত্যি অনেক বেশি খারাপ। তার উপর ডক্টর বলে দিয়েছে যে তার মা যে কোনো সময় মারা যেতে পারে। কিছুক্ষণ পর নাথানের মা তাকে প্রথমবারের মতো বলে নাথান লাভস ইউ, আমি তোমাকেও ভালোবাসি, তুমিও আমার ছেলে। এই কথা বলে তার মা তখনই মারা যায়। নাথান তার মার মরে যাওয়ার ব্যাপারটা মানতে পারছিল না। সে পাগলের মতো কান্নাকাটি করছিল, কারণ প্রথমে সে তার ভাইকে হারিয়েছে, এরপর তার বাবা দ্বিতীয় বিয়ে করেছে। তার মায়ের কন্ডিশন অনেক খারাপ হয়ে গিয়েছিল তখন, আর এখন তার মাও তাকে ছেড়ে চলে গেছে। এজন্য সে পুরো পাগল হয়ে গিয়েছে। তার নিজের মধ্যে সে নেই। এই পৃথিবীতে সে এখন একা হয়ে গিয়েছে, আর এখন তার আপন বলতে সালমা ছাড়া আর কেউ নেই। সে কান্না করতে করতে সালমাকে কল করে, কিন্তু সালমা তো তার সাথে রেগে আছে। সে নাথানের কলগুলো ইগনোর করে। সালমা নাথানের মার মৃত্যুর ব্যাপারে কিছুই জানতো না। সালমা কল না ধরায় নাথান এতে আরো বেশি কষ্ট পায়। কিছুক্ষণ পর রেহমা দৌড়ে এসে সালমাকে নাথানের মার মৃত্যুর কথা জানায়। সালমা এতে অনেক অবাক হয়। সে বুঝতে পারে এজন্য তাকে নাথান এতগুলো কল করছিল, কারণ সে ওই মুহূর্তে অনেক কষ্ট পেয়ে সালমার সাপোর্ট চাচ্ছিল। এরপর সালমা ও তার ফ্রেন্ডরা নাথানের বাসায় যায়। সেখানে নাথান সালমাকে দেখে রাগে ইচ্ছা করে শেলিকে হাক করে, কারণ তার এতগুলো কল সালমা ধরেনি। পরে সালমা নাথানের সাথে দেখা করতে চাইলে নাথান শেলিকে দিয়ে সালমাকে মানা করে দেয়। সে রাগে কষ্টে বক্সিং ব্যাগে বারবার পাঞ্চ মারতে থাকে। এর কিছুদিন পর নাথান এর বাবা আসে নাথানের বাসায়। নাথানকে তার বাবা বলে তাকে তার বাবা এবং তার সৎ মার সাথে এখন থেকে থাকতে, তিনি এই বাড়িটি বিক্রি করে দেবে। নাথান এতে রাজি হয় না। সে বলে সে এই বাড়িতেই থাকবে। এই নিয়ে নাথান ও তার বাবার মধ্যে অনেক কথা কাটাকাটি হয়ে অনেক ঝগড়া হয়। তার বাবা তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। নাথান ওর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। আবার এদিকে সালমা নাথানকে অনেক কল দেয়, কিন্তু সালমা নাথানকে কলে পায় না। আর সে এরপর বেশ কিছুদিন স্কুলেও যায় না। এরপর একদিন সালমা নাথানের বাসায় যায়। তার মেটকে জিজ্ঞেস করে সে কেন এতদিন ধরে স্কুলে আসছে না। পরে নাথানের মেট সালমাকে সব খুলে বলে যে নাথান জেগে বাড়ি থেকে বেরিয়ে গেছে। তারপর সালমা নাথানকে অনেক জায়গায় খোঁজে, তাকে অনেক কল দেয়, কিন্তু সালমা নাথানকে কোথাও খুঁজে পায় না। এভাবে অনেক দিন কেটে যায়। কয়েক মাস পরে সালমা একদিন স্কুলে যাওয়ার সময় আল্ডো সালমাকে লিফট দেয়। তখন সে নাথান এর নামে অনেক উল্টাপাল্টা কথা বলে। সালমার খুব রাগ হয়। সে আল্ডোর গাড়ি থেকে নেমে যায়। পরে সালমা একটা অটো করে স্কুলের দিকে যাচ্ছিল। হঠাৎ সে দেখতে পায় নাথানের বাইক। সে তাড়াতাড়ি অটো থেকে নেমে নাথানকে খুঁজতে থাকে। সে দেখতে পায় নাথান একটি গ্যারেজে কাজ করছে। সে নাথানকে ডাক দেয়। নাথান সালমার কাছে আসলে সালমা নাথানকে আবার স্কুলে যেতে বলে। নাথান বলে এখন তার মাও মারা গেছে আর সালমার সাথেও তার ব্রেকআপ হয়ে গেছে, তাহলে এখন আর পড়ালেখা করে আর কি লাভ? সে কার জন্য লাইফে প্রতিষ্ঠিত হবে? সালমা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে শোনে না। ওদিকে নাথানের বাবাও তাকে অনেক খোঁজার চেষ্টা করে, কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না। একদিন নাথানের বাবা নাথানকে স্কুলে খুঁজতে এলে সালমার সাথে তার দেখা হয়। সালমা নাথানের বাবার সাথে বসে কথা বলে। সালমা নাথানের বাবাকে বলে নাথানের এমন অবস্থার জন্য আমরা সবাই দায়ী। আমরা কখনো তাকে বুঝতেই পারিনি। ওরও ভালোবাসার প্রয়োজন, যেটা সে কখনো পায়নি। সে না পেয়েছে মায়ের ভালোবাসা, না পেয়েছে বাবার সাপোর্ট, যেগুলো প্রত্যেক সন্তানই বাবা মার কাছে ডিজার্ভ করে। এই কথাগুলো শুনে নাথানের বাবা ইমোশনাল হয়ে যায় এবং কান্না করে দেয়। নাথানের বাবা
সব বুঝতে পারে। তারপর সালমা বলে যে নাথান একটা গ্যারেজে থাকে। নাথানের বাবা পরের দিন সেখানে যায়। তিনি নাথানকে তার সাথে যেতে বলেন, কিন্তু নাথান মানা করে দেয়। নাথানের বাবা নাথানকে অনেক বোঝায়, কিন্তু নাথান নিজেকে শক্ত রাখার চেষ্টা করে। এরপরও নাথানের বাবা তার ছেলেকে অনেক বোঝান। তিনি তার ছেলেকে বলেন, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি প্লিজ আমার সাথে চলো। তোমার বাবা বেঁচে থাকতে তোমাকে গ্যারেজে কাজ করতে হবে না। আমি তোমাকে আমার সাথে বাড়ি নিয়ে যেতে এসেছি, আর আমি তোমার প্রতি যে অন্যায় করেছি সেজন্য আমায় প্লিজ ক্ষমা করো। আর তুমি যদি আমার সাথে না যাও আমিও এখান থেকে যাব না। তুমি যে পর্যন্ত আমার সাথে যেতে রাজি না হবে সে পর্যন্ত আমি এখানেই বসে থাকবো। আমি তোমাকে না নিয়ে বাসায় যাব না। এক পর্যায়ে নাথান তার বাবার কথায় গলে যায়। সে তার বাবাকে জড়িয়ে ধরে, তার বাবাও তাকে জড়িয়ে ধরে। নাথান ও তার বাবা তখন অনেক কান্না করে। পরের দিন নাথান সালমাকে নিয়ে তার সৎ মার সাথে হসপিটালে দেখা করতে যায়। হসপিটালে তার ভাই হয়েছে। নাথান তার ভাই ও তার সৎ মার সাথে দেখা করে। সে তার ভাইকে কোলে নিয়ে তার নাম রাখে ড্যানিয়েল। তার সৎমা তাকে তাদের সাথে থাকতে বলে। আসলে এই মহিলার সৎমা হলেও তিনি নাথানকে নিজের সন্তানের মতোই মনে করতেন। এজন্য নাথান তাদের সাথে থাকতে রাজি হয়ে যায় আর সব ঠিক হয়ে যায়। নাথান এর পরের দিন থেকে আবার নিয়মিত স্কুলে আসতে শুরু করে, সুন্দর করে ড্রেস পরে আর তার ফ্রেন্ডদের সাথেও দেখা করে। এরপর সালমা নাথানের জন্য একটা কনফেশন লেটার লিখে। নাথান কনফেশন লেটারটা পেয়ে স্কুলের উপরে উঠে পড়েছিল। তার মন অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর দিন সালমা আবার প্রথম দিনের মতো স্কুলে আসতে লেট করে। তখন বৃষ্টিও পড়ছিল। প্রথম দিনের মতো নাথান সালমার পেছন থেকে আসে। আসলে সালমা তাকে দেখে লজ্জা পেয়েছে। নাথান তাকে বলে, লজ্জা কেন পাচ্ছ কনফেশন লেটারের জন্য? সালমা বলে, তুমি কি লেটারটা পড়েছো? নাথান বলে, পড়বো না কেন? এরপর তাদের মধ্যে আবার সবকিছু ঠিক হয়ে যায়। তারা বৃষ্টিতে ভিজতে ভিজতে একে অপরের সাথে দুষ্টামি করতে থাকে। একটা পর্যায়ে নাথান সালমাকে কোলে তুলে নেয় আর তাদের কিউট লাভ স্টোরি আবার শুরু হয়ে যায় এখান থেকেই। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। তো আমিও আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে একটু আমাকে জানাবেন আর ভিডিওতে একটা লাইক করবেন। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। টেক লাভ এন্ড প্লিজ ওয়েট ফর নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।